বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব বলছিলাম। আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে আমাদের দেশের যে একটা সৌভ্রাতৃত্ব ছিল, সেই সৌভ্রাতৃত্বের সম্পর্ক প্রায় তলানিতে। বিশেষ করে যে চিন্ময় কৃষ্ণ দাস, তিনি এই যাকে গ্রেফতার করা হয়েছে, সন্ন্যাসী, সেই চিন্ময় ইস্কনের যিনি সন্ন্যাসী, তাকে গ্রেফতার করার পরে বাংলাদেশের সঙ্গে ভারতের পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে এপার বাংলায় যারা সনাতনী হিন্দু, তারা বিক্ষোভ দেখাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে। ওপারে আবার যারা সংখ্যালঘু মানুষ, তারাও একটা শঙ্কায় রয়েছেন, কি হয় কি হয় সেটা। যেমন নানান রকম প্রশ্ন উঠেছে। এখন প্রশ্ন হলো যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আদৌ কেন? শেখ হাসিনাকে যখন বাংলাদেশের মানুষ যারা মনে করেছিল যে শেখ হাসিনা দেশের জন্য যা করছেন বা যেভাবে তিনি সরকার চালাচ্ছেন, তাতে সেটা দেশের পক্ষে ঠিক হচ্ছে না, তারা দেশ থেকে তাকে বিতাড়িত করেছেন। তাহলে দেশটা যদি সত্যি সত্যি ঠিক মতন চালাতে হয়, তাহলে তারা সেই জন্যেই নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দিয়েছেন বাংলাদেশের মানুষ। তা আমরা দেখতে পাচ্ছি যে যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেলেন, এই বাংলাদেশে তাকে অন্তর্বর্তী সরকারে আসার পরে মানুষ যে শান্তিটা চেয়েছিল, সেই শান্তি কি আদৌ ফিরল? এখন তো সকলে বলছেন মোহাম্মদ ইউনূসকে অশান্তির একটি নোবেল পুরস্কার দেওয়া উচিত। তিনি যে যে বিষয়গুলো বাংলাদেশে যেভাবে তিনি অন্তর্বর্তী সরকার পরিচালনা করছেন, বিশেষ করে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে মৌলবাদীদের নিয়ে তিনি যে বিভিন্ন রকম ক্ষমতার প্রদর্শন করছেন, তা আদৌ কতটা সঠিক এবং কতদিন এই একটা অরাজক পরিস্থিতি চলতে থাকবে। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে রাজিয়া মুন্নি, যিনি বাংলাদেশের একজন সাংস্কৃতিক কর্মী, নিজে সঙ্গীত শিল্পী, ভালো গান করেন। তার পরিবার মুক্তিযোদ্ধার পরিবার। শুধু তাই নয়, মুন্নি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। তাই আজকে আমরা মুন্নিকে আবার আমাদের এই চ্যানেলে তার সাক্ষাৎকার নিতে চলেছি। যে মুন্নি, আপনাকে স্বাগত আমাদের বাংলা বলছি চ্যানেলে। আছে মুন্নি, বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি মানে জন্য এখন সকলে মোহাম্মদ ইউনূসকে বলছেন অশান্তির জন্য তাকে বোধহয় আরেকটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। আপনি কি মনে করেন? আমি সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমাদের বাংলাদেশের পক্ষ থেকে। ভারত এবং বিশ্বের সকলের যারা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা এক কথায় বলতে গেলে বাংলাদেশি যারা আছি, তারা খুব একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। তো আমি একটি কথা বলবো আপনার প্রশ্নের উত্তরের প্রেক্ষাপটে, যে জননেত্রী শেখ হাসিনাকে যখন 5ই আগস্ট এই দেশ থেকে ষড়যন্ত্র করে বিতাড়িত করা হলো, সেই মুহূর্তে আমাদের দেশের ধ্বংসযজ্ঞ কিন্তু শুরু হয়েছে। এবং অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে যে প্রফেসর ইউনূস একজন নোবেল লরেট, কিন্তু উনার যে কার্যক্রম এখন আমাদের দেশে, উনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেবার পরে যে দৃশ্যপট আমাদের বাংলাদেশে সৃষ্টি হয়েছে, যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, এটি আমার বলে কাউকে বোঝানোর দরকার নেই। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে সারা বিশ্ব দেখছে যে কি পরিমাণ অরাজকতা এখানে সৃষ্টি হয়েছে। এবং আমি কোনোভাবেই এটা মনে করি না যে একজন অরাজনৈতিক ব্যক্তি বাংলাদেশের হাল ধরতে পারেন এবং বাংলাদেশের সাথে বিশ্বের অন্যান্য দেশের যে সম্পর্ক, সেটা ভারতের হোক, যুক্তরাষ্ট্রের হোক, যুক্তরাজ্যের হোক, যে দেশেরই হোক না কেন, সেটা চালিত করার জন্য রাজনৈতিক জ্ঞান, প্রজ্ঞা, পারিবারিক প্রেক্ষাপট, এই সবকিছু প্রয়োজন। কারণ এই বিষয়গুলো এত সহজ না। যাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই, যারা রাষ্ট্র পরিচালনায় কখনো অভিজ্ঞ নয়,
তাদের হাতের দেশ পড়লে কি অবস্থা হতে পারে সেটা আমরা এখন প্রফেসর ইউনূস উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এই চিত্রটি দেখতে পাচ্ছি। এটি নিরপেক্ষভাবে আমি অবলীলায় বলতে চাই, আমি যদি নিজেকে অরাজনৈতিক একজন ব্যক্তি হিসেবেও বলি, একজন সাধারণ জনগণ হিসেবেও বলি, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের দেশের বিভিন্ন স্থাপনাগুলো ধ্বংস করা হচ্ছে, বিএনপি জামাত এগুলো ধ্বংস করছে, এবং প্রফেসর ইউনূস এই অরাজকতা দমনের জন্য উনার সদিচ্ছা আমরা কখনো দেখিনি। একেবারে নিরপেক্ষ ভাষায় বলতে গেলে উনার সদিচ্ছা যদি থাকতো তাহলে উনি শক্ত হাতে এই অরাজকতা দমন করতে পারতেন। উনার সদিচ্ছাও নেই, আর আসলে ওনার সেই যোগ্যতাও নেই। কারণ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এখন আমি কি বললাম আপনি কি বললেন সেটা বড় কথা নয়, কি হচ্ছে এটা সারা বিশ্ব দেখতে পাচ্ছে। এবং দেশে এই পর্যন্ত 5ই আগস্টের পর থেকে এমন একটা দিন যায়নি যেদিন অগণিত স্থাপনা সারা বাংলাদেশে ধ্বংস না করা হয়েছে। খুন, রাহাজানি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্ত্রাস করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। গত পরশুদিন ঢাকা কলেজে আগুন জ্বালানো হয়েছে, বিভিন্ন মন্দির। এবং খুব সদ্য যে ঘটনাটি ঘটলো এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। সংখ্যালঘুদের উপরে, হিন্দুদের উপরে তো অমানবিক নির্যাতন করা হচ্ছে। আওয়ামী লীগের যারা আছেন, যারা জননেত্রী শেখ হাসিনার কর্মী আছেন, তাদের উপরে যেমন অমানবিক নির্যাতন হচ্ছে, সেই রকম একইভাবে হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় যারা সংখ্যালঘু আছেন তারা 5ই আগস্টের পর থেকে একেবারে অসহায় হয়ে গেছেন। জননেত্রী শেখ হাসিনা তার সাধ্যের মধ্যে যতটুকু পেরেছেন সর্বোচ্চ কিন্তু তাদেরকে নিরাপত্তা দিয়ে রেখেছেন। তখন অরাজকতা ঘটেছে এরকম খুব কম হয়েছে, খুবই কম হয়েছে, খুব নগণ্য হয়েছে সংখ্যায়। কিন্তু 5ই আগস্টের পর থেকে দেখেন এই যে মন্দিরে যে হামলা করা হচ্ছে, হিন্দু বাড়িতে হামলা করা হচ্ছে, পুড়িয়ে দেয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, নারীদেরকে নির্যাতন করা হচ্ছে। এগুলো তো এক কথায় বলবো আমি সরকারের ব্যর্থতা। কারণ সরকার যদি কোনো দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ না করতে পারে তার নিজেরই সসম্মানে সরে পড়া উচিত। আমরা জনগণ তো তাদের এই প্রতিহিংসার বলি হতে রাজি না। আরেকটি বড় কথা হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক, যে সম্পর্ক 1971 স্বাধীনতা যুদ্ধেরও অনেক আগে থেকে অনেক বলিষ্ঠভাবে এগিয়ে যাচ্ছিল, এবং 1971 আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের যে অসামান্য অবদান, আমরা সেই সম্পর্ককে যে আমরা ধরে রেখেছি এবং চিরসবুজ বন্ধুত্ব, আমি এখনো মনে করি যে বাংলাদেশ ভারতের সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না। ব্যাঘাত সৃষ্টি করেছে, ব্যাঘাত পর্যন্তই, ব্যাঘাত তারা সৃষ্টি করেছে, নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু সম্পর্ক নষ্ট করা এত সহজ নয়। বাংলাদেশের জন্য আমি মনে করি যে ভারত হচ্ছে শ্রেষ্ঠ বন্ধু রাষ্ট্র। কারণ আমাদের ভালো মন্দ, বিপদ আপদ সবকিছুতে কিন্তু আমরা ভারতকে আমাদের পাশে পেয়েছি। 1971 সালে 2 লক্ষ শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছে, তাদের জন্য ফান্ড ক্রিয়েট করেছে, আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে। এর চেয়ে বড় পরীক্ষিত বন্ধু আর কিছু হতে পারে না। তো আমি এটা কখনো মানি না যে ভারতের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, না, কখনোই না। সেই সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে, কিন্তু প্রকৃত বন্ধু যে সে সবসময় পাশেই থাকবে। আমরা আবার এই সময়টি কাটিয়ে উঠবো, আমাদের ভারতের সাথে বন্ধুত্বের হাত ধরে যে পথ চলা, সেই পথ আবার মসৃণ হবে। আমি এই ব্যাপারে দৃঢ় সংকল্প রাখছি। একদম খুব ভালো বলেছেন এই জায়গাটা, যে আগামী দিনে তো নিশ্চয়ই ভারত বাংলাদেশ যে সম্পর্ক শুধু 71 নয়, তার আগে থেকেই আমাদের একটা বন্ডিং ছিল। কারণ আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক বলা যায়, সেখানে ধর্ম কখনো বাধা হতে পারে না। এই জায়গাটা হচ্ছে যে 100 দিন অতিক্রান্ত হয়ে গেছে, 3 মাস। যখন মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারে বসানো হয়েছিল তখন বলা হয়েছিল যে তিনি অন্তর্বর্তী সরকার পরিচালনা করবেন, 3 থেকে 6 মাসের মধ্যে তিনি দেশে নির্বাচন। সম্প্রতি 100 দিন অতিক্রান্ত হওয়ার পরে মোহাম্মদ ইউনূস একটি আন্তর্জাতিক টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন, আল জাজিরা টিভিতে। সেখানে তিনি তার যে ইচ্ছা, সে ইচ্ছা প্রকাশে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন। তিনি চাইছেন
4 বছর অন্তর নির্বাচন এবং 4 বছর তিনি 3 মাস নয় 4 বছর তিনি ক্ষমতায় থাকবেন এবং এই 4 বছরের থেকে তিনি বাংলাদেশের সংবিধানকে শুদ্ধ করবেন, অর্থাৎ বাংলাদেশের সংবিধানকে তিনি পরিশুদ্ধ করবেন, অর্থাৎ সংবিধান বদলাবেন এবং আরো বেশ কিছু পরিকল্পনা তিনি নেবেন। কিন্তু প্রশ্ন উঠছে যে একটা মানুষের দ্বারা নির্বাচিত সরকার যেটা পারে, একটা অন্তর্বর্তী সরকার সেই সংবিধান কি কখনো চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে বা সংবিধান সংশোধন করতে পারে? সেটা যেমন এক, তেমনি এই যে এখনই 3 মাসে বাংলাদেশের মানুষের যে অবস্থা, আমি ভারতের কথা ছেড়ে দিলাম, ভারতের সঙ্গে তাদের সম্পর্কটা ছেড়ে দিলাম, বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের শিল্পের যে অবস্থা, বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে অবস্থা, বাংলাদেশের বাজারগুলিতে অর্থাৎ অর্থনৈতিক সামাজিক যে অবস্থা, সেই অবস্থা কি তাহলে এরকমই থাকবে? তার তো সেই ভাবনা নিয়ে তিনি কিছু করছেন। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? যে সরকার বিনা নির্বাচনে এসেছে, অসাংবিধানিক পন্থায় এসেছে, ষড়যন্ত্র করে দেশের প্রধানমন্ত্রীকে তারা বিতাড়িত করে ক্ষমতায় এসেছে, এক ভাষায় তারা অবৈধ একটি সরকার। কারণ তারা কোনো নির্বাচনের মাধ্যমে আসেনি, সাংবিধানিক কোনো প্রক্রিয়াও তারা আসেনি। তারা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতায় এসেছেন এবং আমরা এখনো আমাদের সংবিধান অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং তারা যে সাংবিধানিক পন্থায় এসেছেন, সংবিধান পরিবর্তন করার তাদের কোনো সুযোগ নেই, সেই আইনগত কোনো সুযোগ তাদের নেই, তাদের সেই অধিকারও নেই। এবং 4 বছর পরে নির্বাচন, এই প্রশ্নটি, এই কথাটিতেই তো বোঝা যাচ্ছে যে ক্ষমতার জন্য ওনারা কতটা প্রলুব্ধ। ওনারা যেটা বলতে চেয়েছেন যে বাংলাদেশকে স্বৈর শাসকের হাত থেকে তারা উদ্ধার করে তারা দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এসেছেন, কিন্তু উনি যে সময়ে কথাটা উল্লেখ করেছেন যে 4 বছর, এই কথাটিতেই তো বোঝা যাচ্ছে যে উনি ক্ষমতার প্রলোভনে জননেত্রী শেখ হাসিনাকে বিতাড়িত করে ক্ষমতায় বসেছেন। এবং ওনার যদি সদিচ্ছা থাকতো এবং অন্তর্বর্তীকালীন সরকারের যেটা দায়িত্ব যে সর্বোচ্চ 3 মাস বা 4 মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে সরকার গঠন করা, তারা সেই দায়িত্বটা নিয়েছে মাত্র, সেটা তাদের দায়িত্ব। বা কিন্তু যখন উনি বলছেন যে 4 বছর পর দিবেন, তাতেই তো বোঝা যাচ্ছে যে নির্বাচন হলে তারা আর ক্ষমতায় থাকতে পারবেন না। বা উনি যদি কোনো দলও গঠন করেন, উনি এর আগে নিজস্ব একটি রাজনৈতিক দল গঠন করার ব্যাপারেও ইঙ্গিত দিয়েছিলেন, উনি যদি একটি রাজনৈতিক দলও গঠন করেন, তার সেই দল গুছিয়ে প্রচারণা করে একটি পর্যায়ে নিয়ে উনি যেতে পারবেন না 3-4 মাস, কেন 1 বছরেও পারবেন না। যার জন্য উনি এই দুরভিসন্ধি করেছেন যে 4 বছর পর নির্বাচনে যাবেন। এর কারণ হচ্ছে উনি জানেন যে নির্বাচনে কখনো এই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে মানুষ ভোট দিবে না। কারণ জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন বাংলাদেশের, সেটি সারা বিশ্ব দেখেছে। এটি আমার বা অন্য কারো বলে বোঝানোর কোনো বিষয় না, সারা বিশ্ব দেখেছে যে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ গিয়েছে। এবং যেসব দেশ বাংলাদেশকে অবমাননা করত, তারা শ্রদ্ধার চোখে বাংলাদেশকে দেখতে শুরু করেছিল। উনি জানেন যে নির্বাচন হলে সুষ্ঠুভাবে, উনি যদি কোনো দলও গঠন করেন, প্রফেসর ইউনূস কখনো নির্বাচিত প্রধানমন্ত্রী বা নির্বাচিত সংসদ সদস্য হতে পারবেন না। তাই উনি, এটাই উনার অভিসন্ধি যে নির্বাচন যত দেরিতে দেয়া যায় ততদিনই উনি ক্ষমতায় থাকতে পারবেন। এবং এই দুরভিসন্ধি নিয়েই উনি এই দেশে এসেছেন এবং সেই জন্যই উনি 4 বছরের কথা উল্লেখ করেছেন। কোনোভাবেই এটি গ্রহণযোগ্য না, এটি বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। আর এত সহজ না যে 4 বছর বা 2 বছর বা 1.5 বছর এভাবে জোর করে ক্ষমতায় থেকে দেশকে আরো ধ্বংসযজ্ঞের দিকে উনি এগিয়ে নিয়ে যাবেন। এটা কোনোভাবেই আমরা মেনে নেব না, বাংলাদেশের যারা জনগণ আছে তারা মেনে নেব না। উনি সর্বোচ্চ 3 মাসের মধ্যে উনাকে নির্বাচন দিয়ে তারপর দায়িত্ব ছেড়ে দিতে হবে। নির্বাচনে যেই দল ক্ষমতায় আসে তাদেরকে আমরা মেনে নেব, সেটা যেই হোক। যে গত 5ই আগস্ট শেখ হাসিনাকে যে দেশ ছাড়া করা হলো, আপনি বলছেন একটা ষড়যন্ত্র, কি বলছে এটা ষড়যন্ত্র? আমার প্রশ্ন সেটা নয়, ষড়যন্ত্র হয়েছে কি হয়নি সেটা তো ভবিষ্যতে জানা যাবে। প্রশ্ন এখানে যে ছাত্র আন্দোলন যেটা দিয়ে শুরু হয়েছে, যে ছাত্ররা আন্দোলন করেছিল,
যে মুক্তিযোদ্ধা যারা তাদের পরিবারের যে চাকরির যে বিষয়টি ছিল সেটা নিয়ে, এবং সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় ছিল, সুপ্রিম কোর্ট সেটা রায় দিয়েছে। কিন্তু সেই থেকে ইস্যুতে যখন এই ছাত্ররা শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করবে, কিসের জন্য? না শান্তির জন্য। এবং সেই শান্তির জন্য আনলেন কাকে? না শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া এক ব্যক্তি মোহাম্মদ ইউনূস। তাহলে সেই মোহাম্মদ ইউনূস দেশের শান্তি তো ফেরাতে পারলেন না। যেটা আমরা দেখছি যে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রাণ ওষ্ঠাগত, বহু মানুষ ভারত তো বটেই, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলা যায় আত্মগোপন করে রয়েছেন বহু মানুষ। সেই সঙ্গে অনেকে দেশ ছেড়ে চলেও আসছেন, শুধু সংখ্যালঘু নয়, বাংলাদেশের প্রচুর মানুষ চলে আসছেন যারা বাংলাদেশি, মানে বাংলাদেশি বলতে আমি এটা বলবো না যে সংখ্যালঘু, তারা কিন্তু বাংলাদেশি মানুষ, তারাও কিন্তু দেশ ছেড়ে চলে আসছেন। কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অরাজক পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তা সকলের পক্ষে সম্ভব নয়। তাহলে সেই ছাত্ররা যারা এতদিন ধরে আন্দোলন করল দেশকে শান্তির পথে নিয়ে যাওয়ার জন্য, সেই ছাত্ররা এখন কি বলছে, কি করছে? যে ছাত্ররা আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ছাত্র আন্দোলনের খোলসে এটি ছিল জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে ষড়যন্ত্র করে বিতাড়িত করার একটি আন্দোলন। এটির খোলস ছিল ছাত্র আন্দোলন, কিন্তু প্রকৃত অর্থে এটি ছাত্র আন্দোলন ছিল না। ছাত্র সমাজকে ব্যবহার করে, তাদেরকে উস্কানি দিয়ে, তাদেরকে অসৎ পথে পরিচালিত করে, বিপদগামী করে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করার জন্য এই ষড়যন্ত্রটি করা হয়েছিল। এবং কোন দেশের ছাত্র আন্দোলনের চিত্র এরকম হতে পারে না। আমরা যে 52 ভাষা আন্দোলনে দেখেছি ছাত্ররা আন্দোলন করেছে, বা বিশ্বের বিভিন্ন দেশে ছাত্র আন্দোলন হয়েছে, এরকম চিত্র পৃথিবীর কোথাও দেখা যায় না। কাজে আমি এটিকে কোনোভাবেই মানবো না যে ছাত্ররা আন্দোলন করেছে শেখ হাসিনাকে নামানোর জন্য। ছাত্রদেরকে ব্যবহার করা হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনাকে হটানোর জন্য বিএনপি, জামাত, জঙ্গি এবং প্রফেসর ইউনূসও দূরভিসন্ধি নীল নকশা এঁটে ছাত্রদেরকে ব্যবহার করে তাদেরকে দিয়ে এই আন্দোলনের খোলসটি তারা পড়িয়ে ব্যবহার করেছেন। কারণ ছাত্রদের যে দাবি দেওয়া ছিল, সুপ্রিম কোর্টে সেই ছাত্রদের পক্ষে রায় হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনা স্বয়ং নিজে তাদের সাথে আলোচনায় বসার জন্য তাদেরকে ডেকেছিলেন। কিন্তু তখন তারা তার ডাকে সাড়া দেননি। সাড়া না দিয়ে তারা আরো ধ্বংসযজ্ঞ শুরু করে, পুলিশকে হত্যা, পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রাখে, মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে ঝুলিয়ে রাখে, এরকম ভয়াবহ দৃশ্যপট তারা তৈরি করে। আর আমি আরেকটি কথা বলবো যে এই আন্দোলনের পর থেকে আমাদের ছাত্র সমাজ একেবারে এত উশৃঙ্খল হয়ে গেছে, যেটি তারা নিজের ঘরে বাবা মার সাথেও উশৃঙ্খলতা করছে, বাড়িতে তারা কাউকে মানছে না। তাদের মধ্যে এমন একটি চেতনা জাগ্রত হয়েছে যে আমরা দেশের প্রধানমন্ত্রীকে বিতাড়িত করতে পেরেছি, আমরা পৃথিবীর কাউকে মানব না, আমরা নিজেদের যা ইচ্ছা আমরা করব, আমাদের মতো করে সমস্ত পরিবার, প্রতিষ্ঠান, রাষ্ট্র পরিচালিত হবে। এই যে উগ্রবাদী একটি মনোভাব তাদের মধ্যে যে জেগেছে, এটি এই জাগরণটি তৈরি করেছে জামাতে ইসলামী, বিএনপি এবং প্রফেসর ইউনূসের যে একটি ইউনিট আছে, সেটআপ আছে, যারা এই ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড, তারা এই উস্কানিগুলো তাদেরকে দিয়েছে এবং ছাত্রদের মধ্যে এমন একটি মনোভাব তারা গড়ে দিয়েছে যে তোমরাই সবকিছু, তোমরাই দেশের সবকিছুর মালিক, সব সিদ্ধান্তের অধিকারী। তো যখন এই পরিবর্তন তোমরা করেছো, তোমরাই পারো। এর পেছনে আপনি বলছেন যে একটা সেটআপ, জামাত আছে, বিএনপি আছে, কিন্তু শুধু কি এরা না, এর পেছনে অন্য কোনো বিদেশি রাষ্ট্রের হাত আছে বলে আপনার? অন্য বিদেশি রাষ্ট্রের হাত আসলে আমাদের দেশের উন্নয়নের জন্য অনেক দেশেরই আমরা হিংসার পাত্র হয়েছি। সেটি একটি কোন রাষ্ট্র, আমি নির্দিষ্ট কোন রাষ্ট্রকে আমি উল্লেখ করব না, উল্লেখ করতে চাই না। অনেক রাষ্ট্রই আছে যারা চায় না যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশের কাতারে আসুক। অনেক রাষ্ট্রই চায় যে বাংলাদেশের মতো দেশকে তারা নিষ্পেষিত করে রাখবে, নিপীড়িত করে রাখবে। সেই ধরনের কিছু রাষ্ট্রের সহায়তা প্রফেসর ইউনূস হয়তো পেয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে বিদেশি কোনো রাষ্ট্র যদি আমাদের সাথে শত্রুতাও করে, নিজের দেশের মানুষ কেন এই শত্রুতা করবে? নিজের দেশের মানুষকে তো এক হয়ে সেটা প্রতিহত করতে হবে। আমি যদি আমার ঘর ঠিক না রাখতে পারি, আমি আমার প্রতিবেশীকে বা আমার দূরের যে
পরিচিত আছে, সে আমার শত্রুতা করলো, আমি তাকে দোষ দিব কোন যুক্তিতে? যেখানে আমার নিজের আশেপাশের আপনজনরা আমার সাথে শত্রুতা করছে। তো আমি এই বিষয়টিকে বলবো যে আমাদের ওই যে ঘরের ইঁদুর বাদ কাটলে আসলে খুব বিপদ হয়ে যায়। আমাদের জননেত্রী শেখ হাসিনা বা আমাদের বাংলাদেশের জনগণের অবস্থাটাও সেরকম হয়েছে। কাজে বিদেশি কোন রাষ্ট্র আমাদেরকে হিংসার চোখে দেখে শত্রুতা করলো, আমি সেই বিষয়টিকে বড় করে না দেখে আমাদের দেশেরই যারা মানুষ এবং ছাত্র বা সমাজ বা আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি বা বাঙালি, আমরা সবাই বাঙালি, সেই মনোভাব নিয়ে আমরা যে দেশের জন্য কাজ করব সেই ব্যাপারে আমাদের একমত থাকা উচিত। কাউকে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে জননেত্রী শেখ হাসিনাকে প্রফেসর ইউনূস সবসময় নেতিবাচক ভাবেই দেখেছেন। আপনারা সবাই জানেন যে আমাদের পদ্মা সেতুর জন্য যখন ঋণ চাওয়া হয়েছিল বিশ্ব ব্যাংকের কাছে, তখন উনি বিশ্ব ব্যাংকের কাছে যে সেখানে আপত্তি জানান যে এই অর্থটি যদি দেয় বিশ্ব ব্যাংক তাহলে এই অর্থটির অপব্যয় হবে। তো নিজের দেশের একজন মানুষ হয়ে, বাংলাদেশের একজন মানুষ হয়ে উনি দেশের উন্নয়ন চাননি যে পদ্মা সেতু হোক। আমি তো এটাকে দেশদ্রোহিতার সামিল মনে করি। এক কথায় আমি মনে করি যে উনি দেশদ্রোহী। এখন পরিস্থিতি বাংলাদেশের এই জায়গা থেকে বেরোনোর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে আপনি যে কথাটা বলছিলেন যে মোহাম্মদ ইউনূস তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, একটা দেশ চালাতে গেলে তার যে দূরদৃষ্টি, তার যে জিনিসগুলো থাকা প্রয়োজন সেটা তার নেই, তিনি একজন অযোগ্য ব্যক্তি। এই জায়গা থেকে বলবো পরিত্রাণের উপায় কি বাংলাদেশ থেকে বেরিয়ে আসতে গেলে? পরিত্রাণের উপায় আমি একটি মনে করি যে আমরা যারা বাংলাদেশিরা আছি, আমরা যারা জননেত্রী শেখ হাসিনার পথের অনুসারী, এবং আপনারা দেখেছেন যে স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, ভারত থেকে সহায়তা করা হয়েছে স্বাধীনতার জন্য, এবং ভারতের অনেক বড় অবদান। এবং জননেত্রী শেখ হাসিনা তার বাবার হাত ধরেই কিন্তু এই বাবার স্বাধীন করা দেশকে তিনি এগিয়ে নিয়ে গিয়েছেন। এই জন্য আমরা জননেত্রী শেখ হাসিনার যারা অনুসারী আছি বা আরো যারা নিরপেক্ষ আছে, অরাজনৈতিক ব্যক্তি আছে, আমাদের সবাইকে একত্রিত হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে, আন্দোলন করতে হবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি এর আগেও নিয়েছি, এখনো আমরা চালিয়ে যাচ্ছি যে ইউনূস হটাও, ইউনূস সরকারের পদত্যাগ আমরা দাবি করেছি, বিভিন্ন সময় আমরা বিভিন্ন কর্মসূচি দিয়েছি। সেই পথে আমাদেরকে এগোতে হবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। যদিও জননেত্রী শেখ হাসিনা নিয়ম অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী, বিনা নির্বাচনেই উনাকে আবার উনার দায়িত্ব ফিরিয়ে দেওয়া উচিত। তারপরেও আমি বলবো যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েই গেছে এবং তারা ষড়যন্ত্রও করেছে, তাহলে নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি নেই, কারণ নির্বাচন হলে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে আসবে, জননেত্রী শেখ হাসিনাই আবার প্রধানমন্ত্রী হবে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি মনে করি যে একটি নির্বাচনী সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই এই মানে পৈশাচিক কার্যকলাপ, অরাজনৈতিক সরকারকে প্রতিহত করা সম্ভব এবং জননেত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ। তার হাতে তুলে দিলে ধীরে ধীরে উনি আবার আগের অবস্থা ফিরিয়ে আনতে পারবেন। একটু সময় লাগবে যেহেতু অনেক ধ্বংসযজ্ঞ ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু সম্ভব হবে, দেশে শান্তি ফিরিয়ে আনা আবার সম্ভব হবে। এটা আমি আপনারা যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব তারা বলছেন যে একটি নির্বাচন বা অন্যান্য কর্মসূচি ইউনূস হটাও এসব করছেন, আপনারা নিরাপদ তো? আপনাদের উপরেও তো এবারে প্রত্যাঘাত মানে আসলে কি করবেন সেক্ষেত্রে? না, আমরা মোটেও নিরাপদ অবস্থানে নেই, আমরা মোটেও নিরাপদ অবস্থানে নেই। আমি নিজেও যখন বিভিন্ন কর্মসূচিতে গেছি, যেমন 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আমি যখন 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ পুড়িয়ে দেওয়ার পরে আমি যখন সেখানে কাভারেজ করতে যাই, আমি পুরো বিল্ডিংটির ভিডিও করি এবং 32-এ বঙ্গবন্ধুর বাড়িতে যখন আমি ভিডিও করতে যাই, ধানমন্ডি 3-এর আওয়ামী লীগ অফিসে আমি যখন ভিডিও ধারণ করতে যাই, আমি এই ভিডিওগুলো আপনারা ইউটিউবে আমার পাবেন, রাজিয়া সুলতানা, রাজিয়া মুন্নি লিখে 32 লিখলেই চলে আসবে। তখন আমার উপরে হামলার চেষ্টা করা হয়, হামলা আমার উপরে তারা করতে সফল হয়নি। আমি সেখানে তাদের সাথে বাক বিতণ্ডা হয় আমার, তারা আমার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং আমাকে বাধা দেয় যে কেন আমি এই ভিডিও করলাম, তাদেরকে মোবাইল ফেরত দিতে হবে,
তারা এটা ডিলিট করে দিবে এবং প্রায় 7-8 জন মিলে আমার উপরে হামলার চেষ্টা করে। তো আমি সেটা প্রতিহত করি এবং আমরা পারিবারিক ভাবেও সম্পূর্ণ অনিরাপদ অবস্থায় আছি। আমার আম্মা বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্বে আছেন এবং আমার বাবাও বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। সেই সূত্র ধরে আমরা সম্পূর্ণ অনিরাপদ অবস্থায় আছি এবং আমাদের যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সেখানেও চাঁদাবাজি করা হয়েছে, হামলা করা হয়েছে এবং আমাদের উপরে মানে বারবার হামলার চেষ্টা হয়েছে এবং আমাদের গ্রামের বাড়িতেও। তো আমরা সম্পূর্ণ অনিরাপদ অবস্থায় আছি, তারপরে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করছি এবং এই বিষয়গুলো প্রতিহত করে যাওয়ার চেষ্টা করছি প্রতিনিয়তই। আমরা চাই যে আপনি মানে নিরাপদ থাকুন, আপনার কোনো রকম আক্রমণ না হোক, কিন্তু শান্তির বাংলাদেশ ফিরে আসুক। অশান্তির বাংলাদেশ আমরা চাই না। সেই সঙ্গে ভারত বাংলাদেশের যে সৌভ্রাতৃত্ব, সেই সৌভ্রাতৃত্ব আবার ফিরে আসুক। যেটা আপনি বললেন সেটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে, অর্থাৎ মানুষের নির্বাচিত সরকার, সে মানুষের নির্বাচিত সরকারের মাধ্যমে ফিরে আসুক। সেটা শেখ হাসিনা হোক বা যেই হোক, আমরা কারোর পক্ষ নিয়ে বলছি না, কিন্তু একটা নির্বাচিত সরকার ফিরে আসুক, এটা আমরাও চাই। ধন্যবাদ মুন্নি আপনাকে, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার। আপনাকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক অভিবাদন, নমস্কার।